তো মূলত জগৎ শেঠের বাড়িতে রয়েছে বিভিন্ন গুপ্তপদ, সুড়ঙ্গ পথ। এছাড়া বিখ্যাত আর্টিস্ট নাম শুনেছেন ইটালিয়ান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ পর্বে আজ আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় পর্ব। মুর্শিদাবাদের গত পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কাঠগোল্লা বাগান সহ এর পিছনে যে অতীত ইতিহাস রয়েছে। প্রচণ্ড গরম হওয়ার কারণে একটু কষ্ট হচ্ছে, তো শীতের সময় আসলে আরও অনেক ভালো লাগতো। আসলে জুলাই মাসে প্রচণ্ড গরম বিদায় আমাদের পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখতে যদিও খুব কষ্ট হয়েছে, তথাপি যখনই মুর্শিদাবাদের এক একটি দর্শনীয় স্থান দেখছি আর তার পেছনের ইতিহাস শুনছি, ততই যেন এই উত্তপ্ত রৌদ্রে গোড়ার কষ্ট নিমিষে মলিন হয়ে যাচ্ছে। তখন এক মৌলানার হাত ধরে যাই হোক, আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হত্যার পেছনে মীর জাফরের পরেই যার নাম ইতিহাসে লেখা আছে সেই জগৎ শেঠের বাড়ি। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। প্রদীপদার ঘোড়ার গাড়িতে চড়তে চড়তে আমরা চলে আসলাম আজকের দর্শনীয় স্থান জগৎ শেঠের বাড়ি, যা কাঠগোল্লা বাগান বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে জগৎ শেঠের বাড়িটি দর্শনার্থীদের জন্য মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 20 টাকার টিকিট কেটে ঢুকতে প্রথমে নজরে পড়ল হোয়াইট মার্বেল দিয়ে তৈরি জৈন মন্দিরটি। ইতিহাস ঘেটে জানা গেছে নবাবী আমলে তিনি নবাবদেরকে টাকা ধার দিতেন, আর এ থেকে অনুমান করা যাচ্ছে তিনি কতটা সম্পদশালী ছিলেন। শুধু তাই নয়, শোনা গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদেরকেও অর্থ ধার দিতেন। এবার ভেবে দেখুন, যার কথা বলছি তিনি সে সময় কতটা ধনী ছিলেন। বলছি পলাশী যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী জগৎ শেঠের কথা। মুর্শিদাবাদের প্রতিটি পথ, ঘরবাড়ি, ইট কাঠ, পাথরসহ ধূলিকণা সবকিছুই যেন সেখানকার ইতিহাসের নীরব সাক্ষী। আমরা জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম হিসেবে জানলেও আসলে এটি ছিল একটি পদবী। মূলত সে সময় যারা বিপুল ধন সম্পদের মালিক হতেন তাদেরকে জগৎ শেঠ উপাধি দেওয়া হতো। আমরা যাকে জগৎ শেঠ নামে জানি তার প্রকৃত নাম ছিল ফতেহ চাঁদ, আর ফতেহ চাঁদ ছিলেন সে সময় প্রচুর ধন সম্পদের মালিক। আলীবর্দী ও সিরাজের রাজসভার এক রাজনও ছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদ ও ফতেহ চাঁদের এতই সম্পদ ছিল যে জনশ্রুতি আছে তাদের ভান্ডার দিয়ে ভাত তৈরি করলে গঙ্গার পানি প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। মানুষ বিশ্বাস করত যে জগৎ শেঠদের মতো ধনী ভারতে দ্বিতীয়টি নেই। এই জনশ্রুতির কারণে বেশ কয়েকবার জগৎ শেঠদের ধনভাণ্ডার লুট হয়, কিন্তু তাতেও তার ভাণ্ডারে সম্পদের কমতি হয় না। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর দহিত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। নবাব তাকে ইংরেজদের সঙ্গে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেন। এই সুযোগ জগৎ শেঠকে আরও অর্থবিত্ত অর্জনের সুযোগ করে দেয়। সিরাজউদ্দৌলা সিংহাসনে আসীন হওয়ার পর মোহনলালকে নিযুক্ত করেন দেওয়ান হিসাবে। মোহনলালের সঙ্গে শেঠদের সংঘাত ছিল, তাকে দেওয়ান হিসেবে নিযুক্ত করায় সিরাজউদ্দৌলার সঙ্গে সম্পর্ক খারাপ হয় শেঠদের। সিংহাসনে আসীন হওয়ার পর ইংরেজদের অত্যাচার, সম্পদ লুণ্ঠন, ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি আর খবরদার বৃদ্ধির মনোভাবকে ভালোভাবে নেননি সিরাজউদ্দৌলা। তিনি কলকাতায় ইংরেজ কুঠির আক্রমণ করলে তাদের সঙ্গে চরম আকার ধারণ করে। এই অবস্থায় ইংরেজদের হয়ে সিরাজউদ্দৌলার কাছে সাফাই গাইতে আসেন জগৎ শেঠ। ইংরেজদের বিষয়ে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি, তবে নবাব সেদিন চরম অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন জগৎ শেঠকে। জানা যায় সেদিন নাকি ধনকুবের জগৎ শেঠের গালে সজোরে একটি থাপ্পড় মারেন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক জগৎ শেঠ চরম অপমানিত হওয়ার পর তিনি ক্ষোভে ফেটে পড়েন। কিভাবে এর বদলা নেবেন সেই বুদ্ধি আঁটতে থাকেন। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেন জগৎ শেঠ। তার পরিকল্পনায় যুক্ত করেন বিশ্বাসঘাতক মীর জাফর ও ঘসিটি বেগমকে। জগৎ শেঠের নির্দেশেই তারা লর্ড ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বৈঠক করেন কয়েক দফা। এই ষড়যন্ত্রের কারণেই 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। এরপর মীর জাফর নবাব নির্বাচিত হন।
এদিকে একসময় মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বাংলার নবাব করা হয়। মীর কাসিম ইংরেজদের বৃত্ত থেকে বেরিয়ে আলিবর্দী খাঁর সময় ব্যবস্থায় ফিরে যেতে চেয়েছিলেন। এ কারণে ইংরেজদের সঙ্গে সংগঠিত বক্সারের যুদ্ধ। সেই যুদ্ধের আগে জগৎ শেঠের কাছে অর্থ সহায়তা চেয়েছিলেন মীর কাসিম, তবে আশানুরূপ সহযোগিতা না পাওয়ায় হত্যা করা হয় জগৎ শেঠকে। তার মৃত্যুর মধ্য দিয়েই জগৎ শেঠ পরিবারের সোনালী সময়ের সূর্যাস্ত হয়। তখন জগৎ শেঠের এই বাড়িটি পলাশী ষড়যন্ত্রের আতুরঘর হিসেবে বিবেচিত হয়। তার মৃত্যুর পর হীরকচাঁদের বড় ছেলে ইন্দ্রচাঁদ জগৎ শেঠ হন। কোম্পানি তাকে বাৎসরিক 1200 পাউন্ড পেনশন দিত। তিনি মারা গেলে তার দত্তক পুত্র গোলাপচাঁদ জগৎ শেঠ খেতাব পান। বর্তমানে জগৎ শেঠের বাড়িটি একটি সংগ্রহশালা, যেখানে রয়েছে সেকালের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন। এই বাড়িতে এখনও রয়েছে পুরনো আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, সেকালের ব্যবহার্য তৈজসপত্র সহ নানা জিনিসপত্র। সংগ্রহশালার প্রবেশমুখ থেকেই দেখা যায় গোপন সুড়ঙ্গে ঢোকার পথ। সত্যি এই সুড়ঙ্গ পথটি কাঠগোলা বাগানের সঙ্গে সংযুক্ত। এই সুড়ঙ্গ পথে দর্শনার্থীরাও প্রবেশ করতে পারে, তবে ভিতরে ভিডিও করার পারমিশন না থাকায় সচিত্র কিছু দেখাতে পারলাম না। জগৎ শেঠের বাড়িতে রয়েছে এক রহস্যময় আয়না। সেখানে কিছুতেই মুখ দেখা যায় না, মুখ ছাড়া পুরো শরীরই দেখা যায় আয়নাটিতে। এর রহস্য ভেদ করা বেশ কঠিন। এই বাড়ির পরতে পরতে ছড়িয়ে রয়েছে আভিজাত্যের ছাপ, তবে কলঙ্কিত অধ্যায়ের কারণে জগৎ শেঠ বাংলার ইতিহাসে একজন ঘৃণিত ব্যক্তি, যার কাছে নবাব ও ইংরেজরা একসময় টাকা ধার নিতেন। পরবর্তীতে তার বংশধরদের জীবন কাটাতে হয়েছে সামান্য সরকারি ভাতায়। আসলে ইতিহাস কাউকেই ক্ষমা করে না। খারাপ না, খুব ভালো আর কি, তবে ভিতরে ক্যামেরা করা নিষেধ প্রত্যেকটা জায়গাতেই আর কি। তো চলুন আমাদের সামনের যে পর্যটন স্পট রয়েছে সেটাতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।